মানুষগুলো আমার কাজকে এতই ভালোবাসে যে আমার থেকে ডাউনলোড করে তারা মেরে দেয়। আমাদের অডিয়েন্সরা ভাবে যে তারা বেশ একটা মোটা অঙ্কের টাকা পয়সা কামায়। এখন আপনার অবস্থা কি? এরকম মৌলিক কাজ করতে গেলে খরচ হয়। রুম নাম্বার 2011 যেটা করলাম সেটা হেলদি একটা অ্যামাউন্ট হয়েছে। এই মুহূর্তে আপনি কেমন ইনকাম করছেন? অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, অ্যাকাউন্টে ভালো টাকাই ঢুকে, কিন্তু দিন শেষে কত থাকে সেটা আসলে ম্যাটার করে, টাকা থাকে না। অভিনেতা বা নির্মাতা হিসাবে পরিচয় দিলে এটা আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি বছরে কাজ করি একটা দুইটা। জিসান, আপনি আপনার ক্যাম্পাসে শুধু ভালো কথাই বলেছেন, একদম ভালো কথা। আপনার সব সিনিয়র জুনিয়র বা ক্যাম্পাসের পরিস্থিতি, তবুও এই সব কিছুর মধ্যে আমি আবারও একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এত যে শ্যুট করছেন বা সব কিছু মিলিয়ে যে কোনো পরিস্থিতিতে ক্যাম্পাসে কখনো কোনো বাধার মুখোমুখি হয়েছেন কিনা? বাধা শুটিং এর মধ্যে লাস্ট যেটা করলাম রুম নাম্বার 2011, এটা সম্ভবত 22শে আগস্ট হবে ওই ডেটে। তো যখন শুটিং এর জন্য আমার কার আসে দুইটা, তো ওই কারটা হচ্ছে আমাদের মেইন গেট থেকে ঢুকতে দিচ্ছিল না। তো ওটার মধ্যে বেশ জিনিসপত্র ছিল, তখন প্রশাসন থেকে আর কি ওটা নিয়ে অ্যালাউ করছিল না যে কার ভিতরে ঢুকবে। ভিতরে রিক্সায় করে পরে হচ্ছে আমার সমস্ত জিনিসপত্র নামিয়ে ঢুকাতে হয়। সো ওটা একটু ডিস্টার্ব ফিল হয়েছে নিজের কাছে। তো তারপরে আমি যখন এই ইয়েটা করলাম রুম নাম্বার 2011 এবং এটা জাহাঙ্গীরনগর যখন শো হলো, হাজার হাজার স্টুডেন্ট আসলো এবং আমি এই প্রশাসনের সম্মানিত যারা শিক্ষক আছেন, আমাদের প্রক্টর স্যার, ভিসি স্যার, সবাইকে ইনভাইট করছি এবং তারা যখন আমার কাজ দেখলেন এবং খুব অ্যাপ্রিসিয়েট করলেন, তো ওই জায়গা থেকে স্যার বললেন যে এরপর থেকে তুমি কাজ করলে একটু আগে বইলো তো আর কোনো সমস্যা হবে না, ভিআইপি ট্রিটমেন্ট পাবেন তাহলে মনে হচ্ছে। স্যাররা আমাকে আগে থেকেই চিনতেন, তো ওই একবারই গাড়িটা আটকানো হয়েছিল, আর এছাড়া আর কোনো আমার শুটিংয়ে বাধা হয়নি। দেখেন, টাকা পয়সা প্রয়োজন মানুষকে সার্ভাইভ করতে হলে, আপনাকে যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয় টাকা পয়সার প্রয়োজন আছে। এই মুহূর্তে আপনি কেমন ইনকাম করছেন আপনার এই কাজ দিয়ে? নিজে চলছি, আর আমার যে টিমটা আছে সেটা পরিচালনা করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, কাজের খরচ বিয়ার করতে হচ্ছে, এগুলোই। যেরকম আমরা এক্সপেক্ট করি যে কন্টেন্ট ক্রিয়েটররা লাখ লাখ টাকা কামায়, গাড়ি বাড়ি কিনে ফেলে, এরকম আমরা এক্সপেক্ট করি বা অ্যাজ এ অডিয়েন্স আমরা এটাই ভাবি যে এত এত ভিউ হচ্ছে, এত এত কাজ করছে, মানুষজন এত পছন্দ করছে, স্পন্সর পাচ্ছে, পিআর পাচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় মানুষজন। তো সব মিলে আমাদের অডিয়েন্সরা ভাবে যে তারা বেশ একটা মোটা অঙ্কের টাকা পয়সা কামায়। এখন আপনার অবস্থা কি? টাকা পয়সা কামানোটা বড় বিষয় না, কিন্তু কয় টাকা থাকে দিন শেষে সেটা বিষয়। আমি একটা কাজ করি, সেটার পেছনে ধরেন সাপোজ 10 টাকা খরচ হয়, এখন আমার ইনকামও ধরেন 15 টাকা, সো ওই 10-15 দিয়ে থাকে 5, তারপর বাকিটা চলতে ফিরতে চলে যায়। তো আমি 10 আক্ষরিক করতে বললাম, ধরেন একটা কাজ 10 লাখ 5 লাখ এরকম মৌলিক কাজ করতে গেলে খরচ হয়। রুম নাম্বার 2011 যেটা করলাম সেটা হেলদি একটা অ্যামাউন্ট হয়েছে। এখন আমার অ্যাকাউন্টে কত ঢুকেছে এবং সেটা ব্যাপার না, অ্যাকাউন্টে ভালো টাকাই ঢুকে, কিন্তু দিন শেষে কত থাকে সেটা আসলে ম্যাটার করে, টাকা থাকে না। কারণ সর্বমহলে এত বড় টিম, সবকিছু সামলিয়ে আমাদের সাউন্ড, মিউজিক, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো এগুলো দিয়ে দিন শেষে আসলে টাকা থাকে না, বাট টাকা ঢুকে অ্যাকাউন্টে, এটা স্বীকার করতেই হবে। কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজে কত ঢুকে সেটা বলতে চাচ্ছেন না? না, সেটা বলতে চাচ্ছি না। দেখেন, আমার হচ্ছে কাজ যখন রিলিজ হয় তখন একটা অ্যামাউন্ট ঢুকে। আমি কন্টেন্ট ক্রিয়েটর বা এই ধরনের পরিচয় আসলে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি তাও না। আমি সিনেমার মানুষ, আমাকে অভিনেতা বা নির্মাতা হিসাবে পরিচয় দিলে এটা আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি বছরে কাজ করি একটা দুইটা। সোশ্যাল মিডিয়া যে ভিউজ গুলো আসে, দেখা যায় আমার পেজ থেকে অন্যান্য পেজেই বেশি ভিউজ আসে। মানুষগুলো আমার কাজকে এতই ভালোবাসে যে আমার থেকে ডাউনলোড করে তারা মেরে দেয়, তো সেখানে অনেক ভিউজ আসে, ওইভাবে হয়। এখন ওই ভিউজ থেকে যে ইনকাম, সেটার কথা আমি কখনোই চিন্তাই করিনি। আমার কাজ যখন রিলিজ হয়, স্পন্সরশিপ আছে, তারপর হচ্ছে যখন রিলিজ হয় ওই মান্থগুলোতে হয়তো ফেসবুক, ইউটিউব থেকে একটা আর্নিং আসে, তো সে যে আর্নিংটা আসে সেটা আমি অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, বাট তখন একটা ভালো অ্যামাউন্ট ঢুকে, কিন্তু অ্যামাউন্টটা ঢুকে সেটা সামগ্রিক কাজের অর্থে খরচ বিয়ার করার পর থাকে না, সেটা 6 ডিজিটই আমি বলবো।